হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বলেই মেয়েরা চলে যায় ঘরে। মাহিদ পায়ের থেকে চপ্পল খুলে আরুষ্মানের দিকে ঠিল মেরে বলল, এই ছেলে, যাচ্ছিস না কেন? আরুষ্মান চোখ বড় বড় করে ফেলে, দ্রুত সরে যায়। চপ্পলটি তার গায়ে না লেগে এক পাশে পড়ে। আরুষ্মান উচ্চ কণ্ঠে বলে, শ্বশুর আব্বা জুতা ছুঁড়ে মারছেন কেন? জুতা ছুঁড়ে না মেরে পাশের ঘর থেকে আপনার মেয়েকে আমার কাছে ছুঁড়ে মারুন, ক্যাচ করে ফেলবো। তুই ওই দিকেই দাঁড়া, আমি আসছি। শ্বশুর আব্বার সাথে করে 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসবেন। রাতের খাবার এখনো খাইনি আমি। তোর জন্য বন্দুক নিয়ে আসছি, এমন খাওয়ান খাওয়াবো না? আরুষ্মান বিস্মিত কণ্ঠে বলল, আব্বা আপনি ওখানেই থাকেন, যাই আমি। এত তাড়াতাড়ি মরার শখ নেই আমার, ডেঞ্জারাস শ্বশুর। বলি এক দৌড়ে পালিয়ে যায় আরুষ্মান। মাহিদ বড় শ্বাস নিয়ে পড়ে, আমার জামাই এই এলাকার এমপি থাকা সত্ত্বেও এইসব কুলাঙ্গার পোলাপাইন এলাকায় থাকে কি করে? আশ্চর্য ব্যাপার। আজ সকালে ট্রেনে চট্টগ্রাম যাচ্ছে আরুষ্মান। তার যাওয়ার বিষয়ে শুধু তার বন্ধুমহল ও তার মা বাবা জানে। সামনে শুক্রবারের পূর্বেই চলে আসার চেষ্টা করবে সে। এই কয়েকদিনে সামনে থেকে সে তার মেহেরাকে দেখতে পাবে না। তাই তো গতকাল এত রাতে মেহেরার ঘুম ভাঙিয়ে তাকে দেখতে যাওয়া। বাড়িতে মা বাবাকে বলে এসেছে সে এসেই তার বউয়ের বিয়ের শপিং করে দিবে। কেউ যেন নিজে থেকে তার বউয়ের শপিং না করে, তাহলে সে তুলকালাম কাণ্ড করে বসবে। আমজাদ খান সে তো নিজের বউয়ের পাশে বসে ছেলেকে নিয়ে এক এক কথন আওড়াচ্ছে। আরুষ্মানের মা বিরক্ত হয়ে বলে ওঠে, আমার ছেলেকে নিয়ে এত সমস্যা কিসের তোমার? সমস্যা তো একটা না, সমস্যা হচ্ছে তোমার ছেলে সবার সামনে রাগী দাম্ভিক, কিন্তু মেহেরা বৌমার কথা বললেই কেমন ভদ্র। কি করে এমন হয়ে যায় বলো তো? আমার ছেলে ভদ্র হলেও তোমার সমস্যা? না, বলছিলাম কি, ছেলের যদি মাথায় সমস্যা থেকে থাকে তাই যাচাই করছিলাম, কারণ বাবা হই আমি। ডক্টরের কাছে তো আমাকেই নিয়ে যেতে হবে। আরুষ্মান এর মা চরম বিরক্ত হয়ে আমজাদ সাহেবের সম্মুখ থেকে উঠে দূরে গিয়ে বসে বলেন, তোমার সামনে থাকলে ইচ্ছে করে এই বুড়ো বয়সে তোমাকে বেলুন দিয়ে পিটা করি। শুধু শুধু আমার ভদ্র ছেলের পিছনে লেগে থাকে বুইড়া লোক। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের ফোনটি হাতে নিতেই মেয়েরা অবাক হলো। কল লিস্ট চেক করলো। 20 বার কল দিয়েছিল আরুষ্মান। 21 নম্বর কলটি সে রিসিভ করে আরুষ্মানের সঙ্গে কথাও বলেছিল 15 মিনিট 45 সেকেন্ডের মতন। মেয়েরা রাতের ঘটনা ভুলে গিয়েছিল। সবে তার মস্তিষ্কে হানা দিয়েছিল রাতের সকল ঘটনা। সকাল 5টা বাজার পূর্বে আরুষ্মান মেসেজ দিয়েছিল মেয়েরাকে। মেয়েরা মেসেজটি পড়তেই শুরু করলো, আমার প্রাণ, আমার মেহেরা, ঘুম হয়েছে আপনার? যাই হোক, আপনার জন্য খুশির খবর, আমি কয়েকদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছি। এই কয়েকদিন এই আরুষ্মানের মুখ দেখা লাগবে না আপনার। সামনের সপ্তাহে শুক্রবারের পূর্বেই চলে আসব। আর কাল আপনাকে ওইভাবে ঘুম থেকে ওঠানোর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কি করব, আপনাকে দেখার বড্ড ইচ্ছে করছিল আমার। এই কয়েকদিন আমি খুব ব্যস্ত থাকবো, মনে হয় না আপনাকে একটা কল অবধি করতে পারবো। আকাশ রয়েছে ওখানে, আপনার কোনো কিছুর প্রয়োজন পড়লে আকাশকে বলবেন। আর জুনায়নার নকল গায়ের হলুদ, আকাশ আপনাকে নিতে আসবে, ওর সঙ্গে চলে যাবেন। নিজের খেয়াল রাখবেন প্রাণ। এসে যেন আমি আমার প্রাণকে যেমন রেখে গিয়েছি তেমনি পাই। ভালোবাসি। মেয়েরা ফোনটি পাশে রেখে দিয়ে নেত্রপল্লব বুঝে ফেলল। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, বলল, আপনি নেই আমার তো শান্তি পাওয়ার কথা, কিন্তু এমন অস্থির লাগছে কেন? মেয়েরা বুঝতে পারলো না মনের অজানা অনুভূতিগুলোকে। জোরানা চলে এসেছে নয়না ইন্ডাস্ট্রিতে। প্রশান্তর কেবিনে গিয়ে সে পেল না প্রশান্তকে। কেবিন থেকে বেরিয়ে মুখোমুখি হলো তীব্রের সঙ্গে। তীব্রকে পরখ করে নিয়ে থমথমে কণ্ঠে বলে উঠল, ওইটা কই? তীব্র বুঝতে পারলো না, বলল, ওইটা আবার কোনটা? ওইটা ওই যে আপনার প্রশান্ত স্যার। কোথায় সে? স্যার তো ক্লায়েন্টের সঙ্গে ছাদে রয়েছে। জোরানা ফ্রিকুচকে ফেললো, বলল, ছাদে কি করছে? তাও আবার ক্লায়েন্টের সঙ্গে হাওয়া খাচ্ছে? তীব্র কাচুমাচু হয়ে বলল, আমার মনে হচ্ছে স্যার ম্যামের সঙ্গে হাওয়া খাচ্ছে। জোরানা অবাক হলো, ফিরফির করল। সব রেখে মেয়েদের সাথে হাওয়া খাচ্ছে? জোরানা আর দাঁড়িয়ে থাকলো না, লিফটের দিকে অগ্রসর হলো। লিফটে উঠে বাটন চাপলো। এক হাতে আরেক হাত কচলাচ্ছে সে। তার এই মুহূর্তে
অপেক্ষা করার ইচ্ছে হচ্ছে না। লিফটে এসে ছাদের ফ্লোরে পৌঁছে দ্রুত বেরিয়ে ছাদের দিকে অগ্রসর হয়। হঠাৎ জুনানা থমকে দাঁড়ায় অল্প স্বল্প দূরে। প্রশান্ত দাঁড়িয়ে, তার পাশে একটি মেয়ে যে প্রশান্তর হাত ধরে দাঁড়িয়ে আছে। জুনানা ধীর পায়ে এগিয়ে গেল দুজনের সম্মুখে এসে ভরাট কণ্ঠে বলল, এসব কি হচ্ছে? মেয়েটি প্রশান্তর হাত ছেড়ে দিল। জুনানাকে পরখ করে অমায়িক হেসে বলল, ও জুনাই না। প্রশান্ত রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সে তীক্ষ্ণ নজরে দেখলো জুনানার মুখশ্রী। জুনানা মেয়েটিকে জিজ্ঞেস করল, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনলেন কি করে? মেয়েটি নিচ থেকে জুনানার হাত ধরলো, বলল, প্রশান্ত যেমন বলেছে তুমি ঠিক তেমন। তোমার এই ফর্সা গরম, কাঁধ অব্দি ছোট চুল, ইন্সপেক্টরের পোশাক, এগুলাই তো বুঝিয়ে দিচ্ছে তুমি জুনাই না। আর বিশেষ করে তোমার ইউনিফর্মে থাকা তোমার নাম। জুনানা মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল, প্রশান্তের দিকে চেয়ে বলল। এই মেয়েকে যে তোর হাত ধরার সাহস করে? প্রশান্ত আকাশের দিকে চেয়ে বলল, আমার ক্লায়েন্ট, ওর নাম নিহা, আমার হাত ধরেছে, তাতে তোর কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। জুনানা 2-1 কদম এগিয়ে প্রশান্ত শার্টের কলার টেনে ধরে পড়ল। আমার অনেক সমস্যা, তুই কেন বুঝতে পারছিস না? কোনো মেয়ে তোকে টাচ করুক চাই না আমি। না চাওয়ার কারণ কি? জুনানা ছেড়ে দিল প্রশান্তকে, নিজেকে সামনে হেসে বলল, কারণ তুই শুধুমাত্রই আমার। যাই হোক, আজ রাতে বাড়িতে আসবি। আমার আর আশাদের ছোট করে গায়ে হলুদ করা হবে। ফাইজ থাকবে, মেহরা, জাহরা ও আসবে, আর তুইও থাকবি। তোকে ছাড়া তো আমি হলুদ গায়েই লাগাবো না। প্রশান্ত চাপা নিঃশ্বাস ত্যাগ করলে বলল, আজ ছেড়ে দে, আমার নিহার সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। জুনানা প্রশান্তর হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিল, নিমগ্ন চেয়ে মোলায়েম স্বরে বলল, প্লিজ প্রশান্ত, একদিন নিজের কাজ ম্যানেজ করে নে না। জুনানার এই কণ্ঠের সুর প্রশান্তকে না বলাতে পারবে না। সময় নিয়ে প্রশান্ত বলল। ঠিক আছে। জুনানা লাফিয়ে উঠলো, আচমকা জড়িয়ে ধরলো প্রশান্তকে, গালে অধর ছি দিয়ে বলল, লাভ ইউ প্রশান্ত বাবু। প্রশান্ত থমকে গেল। জুনানা প্রশান্তকে ছেড়ে খুশিতে লাফাতে লাফাতে ছাদ ত্যাগ করলো। নিহা গলা ফাটিয়ে হেসেই চলেছে, হাসির ইতি টেনে বলে, প্রশান্ত, সিনটা ভিডিও করে রাখা উচিত ছিল, ওর জামাইকে দেখাতে পারতি। প্রশান্ত মৃদু হাসলো, বলল, ওকে যদি বলা হয় ওর হাজবেন্ডের সামনে আমাকে এমন করে একটা কিস দিতে, আমার মনে হয় ও খুশি খুশি মনে এসে তা দিয়ে যাবে। প্রশান্তর এহেন কথা শুনে নিহা পুনরায় হাসল। নিজ নিজ কাজে সকলেই ব্যস্ত ব্যস্ত শহর কাজের মাঝেই সময় চলে যায় নিজ ধারায়। সূর্য পশ্চিম দিগন্তে যাওয়া আরম্ভ করেছে। ফাইজ হাসপাতালে গিয়েছিল ধূসরকে একবার দেখে নিয়ে নিজের শিডিউল অনুযায়ী পেশেন্ট দেখা শেষ করে বাড়ি ফিরে আসা। জারার সঙ্গে দেখা হয় না তার। সে নিজেই আজ চাইছে না জারার সঙ্গে দেখা হোক তার। না হয় গতকাল প্র্যাঙ্ক কল দিয়ে যা করলো তাতে জারা ফাইজকে সামনে পেলে আসতে ছাড়বে না। ফাইজ হলুদ রঙা এক পাঞ্জাবি পরে তৈরি হয়ে নিল। বিছানার থেকে ফোন নিয়ে কয়েকবার আরুষ্মানকে ফোন করলো। আরুষ্মান ফোন তুললো না। ফাইজ বিরক্ত হলো। আর এই আরুষ্মান যতবার চট্টগ্রামে গেছে ততবার কোনো না কোনো ঘটনা ঘটিয়ে এসেছে। এইসব নিয়ে চিন্তিত ফাইজ আকাশকে ফোন করলো কয়েকবার। রিং হতে আকাশ ফোন তুললো, বলল, জি আসসালামু আলাইকুম ফাইদ ভাই। আরুষ্মান ফোন কেন ধরছে না আকাশ? ভাইয়ের সাথে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে। ভাই হয়তো ব্যস্ত, তাই আপনার ফোন ধরতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তুমি মেহেরা ভাবিকে নিতে যাচ্ছ? জি ভাই। তুমি থাকো, তোমার যাওয়ার প্রয়োজন নেই। আমি এখন বের হচ্ছি, আমি মেহেরা ভাবিকে নিয়ে চলে যাব। আকাশ সম্মতি জানালো। ফাইজ ফোন কেটে বেরিয়ে পড়ল। 20 থেকে 25 মিনিটের মধ্যে ফাইজ চলে এলো শেখ ভিলার সামনে। গাড়ি থামিয়ে ফোন করলো মেহেরাকে। মেহেরা ফোন রিসিভ করে সালাম দিয়ে প্রথমে অতঃপর বলল, ফাইজ কেমন আছেন ফাইজ? জি আলহামদুলিল্লাহ ভাবি। ভাবি, আপনাকে নেওয়ার জন্য আকাশ আসার কথা ছিল। আকাশকে আমি বারণ করে দিয়েছি। আমি আপনার বাড়ির নিচেই আছি আর কি, চলে আসুন। ও একটু অপেক্ষা করো, জাহরার তৈরি হওয়া বাকি 5 মিনিট। হ্যাঁ। কলিজা হাতে চলে আসার উপক্রম। সে জানতো না যে জাহারা যাবে। জানলে আর এই কুমিরকে নিজ থেকে নিয়ে যাওয়ার জন্য তো ভুলেও আসতো না। ফাইজ মৃদু কঞ্চে বলল, আসুন ভাবি আসুন, ধীরে সুস্থেই আসুন। হলুদরাঙা শাড়ি পরিহিত মেহেরা ও জাহারা বেরিয়ে এসেছে শেখ ভিলা থেকে। ফাইজ গাড়িতে বসে দুই রমণীকে দেখল, বলে উঠল,
মাশাআল্লাহ, বোধ হচ্ছে আকাশ থেকে পরি ল্যান্ড করেছে। মেয়েরা গাড়ির সম্মুখে এসে নম্র হেসে বলে, এত অপেক্ষা করানোর জন্য দুঃখিত ফাইজ। ইটস ওকে ভাবি, আপনারা পিছনের সিটে গিয়ে বসুন। বলে গাড়ি স্টার্ট দেয় ফাইজ। জাহরার দিকে চেয়েও দেখে না সে। যারা কটমট চোখে চেয়ে আছে ফাইজের পানে। গাড়িতে উঠে পড়ে দুজন। ফাইজ নিশ্চুপ রয়ে গাড়ি চালিয়ে জায়গাটি ত্যাগ করে। আধ ঘন্টার মধ্যে জুনায়না বাড়ির সম্মুখে এসে গাড়ি থামালো। মেয়েরা শাড়ি সামাল দিতে দিতে গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভেতরে চলে গেল। জাহরা বাইরে আগাতেই তার শাড়ির আঁচল টান পড়লো। পেছন ফিরে চাইলো। ফাইজ বোকা বোকা চোখে চেয়ে আছে। জাহরা শাড়ির আঁচল গাড়ির দরজায় লেগে আছে। ফাইজ অন্যদিকে চেয়ে মৃদু কণ্ঠে বলে, আমার আবার কারো আঁচল টেনে ধরার শখ নেই বাবা। জাহরা এগিয়ে গেল, শাড়ির আঁচল ছাড়িয়ে বলল, আমার শাড়ির আঁচল কেউ ধরার সাহস করলে না, তার হাত কেটে টুকরো টুকরো করে রেখে দিতাম। রাক্ষসী মহিলারা আবার সব পারে। বলেই বড় বড় পায়ে বাড়ির ভেতরে চলে গেল ফাইজ। জাহরা চেঁচিয়ে বলে, তুই রাক্ষস ফাজিল একটা। বলে ফাইজের পেছন ছুটল জাহরা। জাহরার বলা কথাটি ফাইজ শুনতে পেল। সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হেসে বলল, রাক্ষসীর জামাই রাক্ষস হবের স্বাভাবিক ব্যাপার নয় কি? জাহরা ফ্রিকুচকে ফেললো। সে বুঝে উঠতে পারেনি। মেয়েরা ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে। ফাইজ ও জাহরা দুজন সিঁড়ি বেয়ে উপরে উঠতে মেয়েরা প্রবেশ করলো। ফ্ল্যাটে অবাক হলো সে। নকল গায়ে হলুদে এত সুন্দর করে বসার ঘরে ফুলে সজ্জিত করা হয়েছে। সকল কিছুই করেছে আয়ুষ্মান। ফাইজ ভেতরে এসে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজল প্রশান্তকে। প্রশান্ত নেই। জুনানা সোফায় বসে আছে। গায়ে তার হলুদ ও লাল রঙের মধ্যে এক শাড়ি। ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা তার। জাহরার ভেতরে এলো। মেয়েরা জাহরাকে নিয়ে এগিয়ে যায়। দুজন জুনানার পাশে বসে বলে। জুনানা হেসে উঠল। হাসির রেখা ক্ষীণ করে বলল, যার জন্য এত কিছু সে তো এখনো আসলো না। মেয়েরা এক হাতে জুনানাকে জড়িয়ে ধরে বলল, আসবে আসবে জুনায়না রানী, তোমার প্রশান্ত বাবু অবশ্যই আসবে। কংগ্রাচুলেশন নকল বিয়ের জন্য। ফাইজ পাশে এসে দাঁড়িয়ে বুকে হাত গুজে বলে, না আসলে সমস্যা নেই, শালাকে গিয়ে তুলে আনবো। জুনানা ফ্রিকুচকে বলে, প্রশান্তর তো বোন নেই, ওকে শালা কেন বলছিস হারামি? ফাইজ জাহরার দিকে চেয়ে বলে, প্রশান্তকে বলবো একটা পাতানো বোন বানিয়ে ফেলতে, তারপর থেকে ওকে শালা বলবো। শালা ডাকার জন্য কি তোর আমার পাতানো বোনের দরকার নাকি অন্য কিছু? দরজার সম্মুখে দাঁড়িয়ে হাসি মুখে কথাটি বলল প্রশান্ত। ফাইজ শুনতে পেল। ফিরে চাইলো, হেসে বলল, শুধু শালা ডাকার জন্য কেন, আমি তো বিয়েই করে ফেলবো তাকে। প্রশান্ত এগিয়ে এলো ফাইজের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তোর কাছে বোন দিয়ে দিলে আমার বোন 2 দিনে পাগল হয়ে যাবে। সমস্যা নেই, আমি অনেক কেয়ারিং পারসন, আমি তাকে আদর করে পাগলা গারদে রেখে আসবো। প্রশান্ত হাসলো, বলল, ফাজিল একটা। বলেই চলে গেল জুনানার দিকে। ফিরে চাইলো। জুনানা আগে থেকে তার দিকে চেয়ে আছে ড্যাপ ড্যাপ করে। প্রশান্ত তার হাতে থাকা ব্যাগ জুনানার হাতে ধরিয়ে দিয়ে বলে, এইটা তোর জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। জুনানা হেসে বলে, ভালোই তো, আমার জন্য নিয়ে এলো, আশাদের জন্য আনলি না? আসাদের জন্য গিফট পছন্দ হয়নি আমার, তাই আনিনি। কেন শালাবাবু, আমার জন্য গিফট পছন্দ হলো না কেন? প্রশান্ত পেছনে দাঁড়িয়ে আসাদ কথাটি বলতেই প্রশান্ত ফিরে চায়, হেসে বলে, আমার তো তোমাকেই পছন্দ না, তার উপর তোমার জন্য গিফট কি করে পছন্দ হয়? আমি জানতে চাই আমাকে আপনার কেন পছন্দ নয়? এখনই হবু বউ রেখে অন্য রমণীদের সাথে দেখা যায় তোমাকে। আসাদের সঙ্গে সঙ্গে কাশি উঠে গেল। প্রশান্ত ক্ষীণ হাসলো। আসাদ কাশি থামিয়ে বলে, আমি তো এক রমণীতেই আসক্ত প্রান্তোষ বাবু। এহেন কথা শুনে জোনানা বিড়বিড় করে, সারাদিনে জামা কাপড়ের মতো জীবন থেকে একসময়ে বদলায়, সে কিনা বলছে এক নারীতে আসক্ত। কেউ রং বেরঙের বিষ খা, আমি মরে যাই। জোনানার পাশ থেকে মেহেরা জাহরা উঠে দাঁড়ায়, বলে, আসাদ ভাইয়া বসুন। আসাদ হেসে প্রশান্তকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। জোনানার পাশে বসে পড়ে। জোনানা ফিসফিস করে বলে, এক হাত দূরে বস বিয়াদব। আসাদ সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ফেলে। প্রশান্ত জুনানার দিকে চেয়ে বলে, জুনানা আমার গায়ে হলুদে আসার কথা ছিল, এসেছি, এখন আমি বরং যাই, আমার বড্ড তাড়া রয়েছে। ফাইজ এগিয়ে গেল প্রশান্তের হাত টেনে প্রশান্তকে এনে জুনানার আরেক পাশে বসিয়ে দিল। বলল, প্রশান্ত, তুই বন্ধু হয়ে হলুদ না লাগিয়ে চলে যাবি?
আর এমনিতে তো অনুষ্ঠান শুরু হয়নি। আর চোখে চাইল জুনানার দিকে। জুনানা তার দিকে চেয়ে আছে, হাতে হলুদের বাটি, চোখে ইশারা করে বলল, নে তুই প্রথমে হলুদ লাগিয়ে শুরু কর, আমাদের বয়সে সবচেয়ে বড় তুই। বেশি না, 1 বছরের বড় আমি, তাতে আমাকে দিয়েই শুরু হবে, এইটা আবার কেমন কথা? ফাইজ প্রশান্তর কাঁধে ধাক্কা দিয়ে বলে, হলুদ লাগা বেশি কথা না বলে। তুই তো শান্ত প্রশান্ত ছিলি, এখনো তো অশান্ত, মানে কি করে হলি? প্রশান্ত ধাক্কা খেয়ে বাটি থেকে হালকা ছোঁয়ায় হলুদ নিল। তার হাত কাঁপছে। জুনানা ঠোঁট টিপে হাসলো, বলল, প্রশান্ত তাড়াতাড়ি কর প্রশান্ত। জুনানার মুখ পানি চেয়ে থেকে কাঁপা কাঁপা হাতে গায়ে হলুদ ছুঁয়ে দেয়। জুনানা হাত শক্ত করে নিজের গালে চেপে ধরে বলে, তুই ঠিক আছিস তো? হাত কাঁপছে কেন? প্রশান্তর কণ্ঠ ক্ষীণ কাঁপলো, বলল, না তেমন কিছু না। জুনানা মুচকি হাসলো। বাটি থেকে হলুদ নিয়ে প্রশান্ত 2 গালে ছুঁয়ে দিল, বলল, আমিও ছুঁয়ে দিলাম তোকে হলুদ। প্রশান্ত অবাক হলে বলল, কি করলি? ফাইজ পেছন থেকে প্রশান্তকে পুনরায় ধাক্কা দিয়ে বলে, হলুদই তো লাগিয়েছি, কি আর করেছে? প্রশান্ত বিরক্ত হলো, ফাইজের দিকে আর চোখে চেয়ে বলল, এমন করে কাঁধে বারবার ধাক্কা দিচ্ছিস কেন? তুই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা জাহারা বলে ওঠে, এই লোকের কাজই তো মানুষকে বিরক্ত করা, সারাদিন বিরক্ত করে, ফাজিল একটা। প্রশান্ত পূর্ণ দৃষ্টিতে চাইলো ফাইজের দিকে, বলল, তুই আমার বোনের মতো মেয়েটাকে বিরক্ত করছিস, ফাজিল থুকু ফাইজ। ফাইজ দায় সারা ভাব নিয়ে বলে, করেছি তো কিছু করবে, উল্টো আমি তোর বোনকে তুলে নিয়ে বিয়ে করে তোকে আমার অফিসিয়াল শালা বানিয়ে ফেলবো। মেয়েরা হো হো করে হেসে উঠলো, হাসতে হাসতে বলল, ফাইজ তোমার কলিজা বড় আছে বলতে হবে, আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছো? ভাবি, সেই কলিজায় আপনার বোনের মতো রাক্ষসী আছে, সেই কলিজা বড় হতেই হবে। জাহারা মেয়েরার দিকে গাল ফুলিয়ে চেয়ে আছে। তুই হাসছিস, কিছু বলছিস না? আমাকে অপমান করছে তো। চট্টগ্রামের পাহাড়ি এলাকা যেন নজর কাড়া এক পরিবেশ। গাছের এক পাশে দাঁড়িয়ে শীতল বাতাস উপভোগ করছে আরিশমান। নিজের এত শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করলো, ফোন করলো মেহেরাকে, মেহেরা তুলল না ফোন। আরিশমান বুঝতে পারলো সে হয়তো এই সময় জুনানার বাড়িতে রয়েছে। দীর্ঘশ্বাস ছাড়লো আরিশমান। আকাশপানে চাইলো, হঠাৎ মেহেরার মুখশ্রী অস্পষ্ট ছায়া ভেসে উঠলো আকাশপানে। আরিশমান হাসলো, বলল, এই প্রকৃতির মতো স্নিগ্ধ তুমি, নিষ্পাপ তুমি, এক মায়াবিনী তুমি, তুমি আমার সেই প্রাণ শক্তি। গায়ে হলুদের পর্ব চলতেই থাকলো। আঞ্জুমান বার কয়েক এসে ছেলে মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিয়ে গিয়েছিলেন। এখন সে রান্নাঘরে তার রান্না নিয়ে ব্যস্ত। এরই মধ্যে নাচ গান শুরু হলো। প্রশান্তকে ফাইজ এতক্ষণ যাবত আটকে রেখেছে। জুনানা আসাদ একসঙ্গে নাচছে, তা দেখে প্রশান্ত রেগে গেল। জুনানার হাত আসাদের হাতে, এই দৃশ্য যেন সহ্য হচ্ছে না প্রশান্তর। প্রশান্ত উঠে দাঁড়ালো ফাইজের দিকে, কটমট চাহনিতে চেয়ে বলল, এইবার আমাকে একদম আটকাবি না ফাইজ। ফাইজ প্রশান্ত চাহনি দেখেই বুঝে উঠে প্রশান্তের অবস্থা, তাই হেসে পালে, প্রশান্ত বাবু, আর ইউ ওকে? জুনানা আর চোখে সে দেখল প্রশান্তর মুখশ্রী। সে মিটমিট করে হাসলো, বিড়বিড় করল, তুমি জ্বলবে তবুও বলবে না ভালোবাসি। প্রশান্ত ফাইজকে প্রত্যুত্তর না করে বেরিয়ে যায়। ফাইজ হেসে উঠে বলে, প্রশান্ত বাবুকে অনেক নাচিয়েছ, সে তো গেল, এইবার না হয় তোমরা তোমাদের নাচ থামাও। সকলেই হাসলো। মেয়েরা বলে উঠল, নাচিয়ে তো লাভ হলো না দেখছি, আজও সে বলল না জুনায়নাকে ভালোবাসি। ওকে বলতেই হবে। কথাটি বলে জুনানা নিজের ঘরের দিকে দৌড় দেয়। ঘরে এসে বারান্দায় দরজা খুলে ভেতরে চলে যায়। নিমগ্নে চেয়ে প্রশান্তকে খুঁজে। জুনানা বারান্দা থেকে তাদের বাড়ির সম্মুখে থাকা সড়কটি দৃষ্টিগোচর হয়। প্রশান্ত সদর দরজা পেরিয়ে গাড়ির সম্মুখে আসতেই সে দৃষ্টিগোচর হয় জুনায়নার। জুনানা উচ্চ কণ্ঠে প্রশান্তকে ডাকে। প্রশান্ত শুনতে পায়, মাথা উঁচু করে যায় জুনায়নার বারান্দার পানে। চলে যাচ্ছিস কেন প্রশান্ত? প্রশান্ত উচ্চ কণ্ঠে প্রত্যুত্তর করল, ওইখানে থাকা সম্ভব না। কেন, কি হয়েছে কি? উপরে আয়, কারণ বলে আমায়। অনেক কারণ রয়েছে, চলে যাচ্ছি আমি কাল। বাকিটা বলা হলো না। প্রশান্ত মাথা নিচু করে ফেলল, দ্রুত গাড়িতে উঠে পড়ল। প্রশান্তের আঁখি যুগল লাল বর্ণ ধারণ করেছে, হাত কাঁপছে, কম্পিত হাতে গাড়ি স্টার্ট দিল। প্রশান্তর বোধ হচ্ছে নিজের মনের ভেতর থাকা লুকায়িত সকল অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠছে বারবার। চাইছে জুনানাকে বলে দিতে ভালোবাসি তোকে, আর পারছি না তোকে অন্য কারো হয়ে যেতে দেখতে। জুনানা বুঝতে পারলো না, চেয়ে চেয়ে দেখলো প্রশান্তর প্রস্থান।
মেয়েরা ফাইজকে বলে জুনানার বাড়ির ছাদে চলে এসেছে। বাবার সঙ্গে কথা বলছে সে। ওই পাশ থেকে মাহিদ লাইন কেটে দিলে মেয়েরা কল লিস্টে চেক করলো। কল লিস্টের দ্বিতীয় নাম্বারে থাকা আরুষ্মানের নাম্বারটি দেখে চমকে উঠল সে। আরুষ্মান তাকে ফোন করেছিল? সে তো বলেছিল এত ব্যস্ততার মাঝে ফোন করতে পারবি না সে। মেয়েরা কল ব্যাক করলো, কানের কাছে ফোন চেপে ধরলো, চোখে মুখে এক ভিন্ন ধরনের অস্থিরতা। ফোন তুলল না আরুষ্মান। মেয়েরা কান থেকে ফোন সরিয়ে এনে আরো কয়েকবার চেষ্টা করলো আরুষ্মানকে ফোন করার। মেয়েরার অস্থিরতা কমছেই না। মেয়েরা এইদিক ওদিক পায়চারি করতে শুরু করলো, পিড়পিড় করলো। পাশে থাকলেও বড্ড জ্বালা নামায়। আজ আপনার দূরে থাকাও যেন বড্ড জ্বালাচ্ছে আমায়। হঠাৎ মেয়েরা মস্তিষ্কে হানা দিল আরুষ্মানের বলা সেই কথা। কোনো প্রয়োজন পড়লে আকাশকে জানাবেন। হ্যাঁ, মেয়েরা বুঝতে পেরেছে। দ্রুত কল লিস্ট থেকে আকাশের নাম্বার বের করে কল করলো। 2-1 রিং হতে আকাশ রিসিভ করলো, সালাম দিয়ে বলল, জি ভাবি বলেন, কিছু প্রয়োজন আপনার? মেয়েরা ব্যস্ত কণ্ঠে বলল, আরুষ্মান ঠিক আছে তো আকাশ? আমাকে ফোন করেছিল কিন্তু আমি রিসিভ করতে পারিনি। কিন্তু আমি এখন ফোন করলাম, সে ফোন ধরছে না। আকাশ নিঃশব্দে হাসল। যেই মেয়ে আরুষ্মানের নাম শুনলেই বিরক্ত বোধ করতো সে কিনা আরুষ্মানকে নিয়ে অস্থির। আকাশ বলল, ভাবি তেমন কিছু নয়, হয়তো ভাই ব্যস্ত আছে এখন। কিছুক্ষণ আগে ভাই একটু ব্যস্ততা থেকে রেহাই পাওয়া মাত্রই আপনাকে ফোন করেছিল। তার কিছুক্ষণ পর আমাকে ফোন করেছিল। ফোন করে জিজ্ঞাসা করেছে আমি আপনাকে জুনাইনা আপুর বাড়িতে পৌঁছিয়ে দিয়েছি কিনা। মেয়েরা আরো জানতে চাইলো আরুষ্মান কি বলেছিল। তারপর আকাশ হাসলো, বলল, বলেছি ফাইজ ভাই আপনাদের সাথে আছে আর নিজের খেয়াল রাখবেন ভাবি। আর শোনেন, ভাই বলেছে আপনাকে নিজেকে খেয়াল রাখতে। মেয়েরা ক্ষীণ লজ্জা পেল, ছোট্ট করে বলে ফোন কান থেকে সরিয়ে আনলো। ওই পাশ থেকে আকাশ লাইন কেটে দিয়েছে। মেয়েরা নিজের মাথায় নিজের থাপ্পড় দিয়ে বলে উঠল, কি হয়েছে কি তোর মেহরা? তুই আরুষ্মানকে নিয়ে এত কেন ভাবছিস? নিজেই নিজের সঙ্গে কথা বলতে বলতে ছাদ থেকে নেমে এলো মেহেরা। ফ্ল্যাটের ভেতর এসেই তার চোখ চড়কাজ। যারা ফাইজ মারামারি করছে। ফাইজ যারার কাছ থেকে বিরিয়ানির প্লেট টেনে নিয়ে বলে, এই মেয়েটা আমার, তুমি কেন নিচ্ছ? আরে এটা আমার, মাত্রই আন্টি এটা আমাকে দিল। আর তুই কত খাবি? 2 প্লেট তো খেয়ে শেষ করলি ভাই, তো আমারটা নিয়ে টানাটানি করছিস কেন? ফাইজ টেনে নিয়ে নিল প্লেটটি, বলল, আমার যত ইচ্ছে তত খাবো, তাতে তোমার কি? আর এটা আমার। মেয়েরা মাথায় হাত দিয়ে বলে, হাই সর্বনাশ, এরা কিভাবে ঝগড়া করে? যারা রেগে গিয়ে বলে, তোর প্রতি তো এমনিতেই রাগ আমার, তার উপর আমার খাবার নিয়ে কাড়াকাড়ি করছিস, ফাজিলের বাচ্চা। বলে ফাইজের হাতে কামড় বসিয়ে দেয় জাহরা। ফাইজ আমার কোনো বাঁচা নেই বলে চেঁচিয়ে উঠে পুনরায় বলে, তোর তো খালি আমার হাতের মাংসের দিকেই নজর। হ্যাঁ, বিরিয়ানি তো দিচ্ছি না আমি তোকে। মেয়েরা দৌড়ে এলো, জাহরাকে টেনে সরিয়ে ফেলো ফাইজ থেকে। মেয়েরা অবাক কণ্ঠে বলে, তোরা দুইজন এমন সাপ আর বেজির মতো মারামারি কেন করছিস? জাহরা ফাইজ একসঙ্গে মেয়েরা দিকে চেয়ে বলে, কে সাপ কে বেজি? মেয়েরা ফটকে যায়। দুজনের চাহনি দেখে আমতা আমতা করে বলে, কেউ না, আমি আসলে যাই, আমার খাবারটা নিয়ে আসি, ক্ষুধা পেয়েছে। তোরা দুইজন মারামারি চালিয়ে যা। বলি মেয়েরা দ্রুত উঠে চলে যায়। ফাইজ জাহরা থেকে খাবারের প্লেট নিয়ে জাহরার বিরিয়ানি খেয়ে এখন আয়েশ করে সোফায় বসে আছে। জাহরা মুখ ফুলিয়ে আরেক জায়গায় গিয়ে বসে পড়ে। ফাইজ হেসে বলে, ও সুন্দরী, শুনছো? জাহরা ফিরে যায়। ফাইজ হাত নাড়িয়ে বলে, আরে না, তোমাকে না, তুমি বিশ্ব সুন্দরী নাকি? জাহরা ফ্রুকুসকে ফেলে বলে, কোন দিক দিয়ে আমি সুন্দরী না? জাহরাকে আপাত মস্তক দেখে বলে, কোনো দিক দিয়েই না, আজ তো একটা সরিষার বাগান লাগছে তোমাকে জাহরা খাতুন। শেষটুকু যেন সুর টেনে বলল ফাইজ। জাহরা পাশে থেকে সোফায় বালিশ নিয়ে ফাইজের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, তোর কপালে দেখিস এমন সরিষার বাগানের মতন অসুন্দর বই জুটবে, অভিশাপ দিয়ে দিলাম। ফাইজ হেসে বলে, শকুনের অভিশাপে গরু মরে না। হ্যাঁ, আমিও জানি তুই একটা গরু। বলেই শাড়ি সামলে বাইরে চলে যায় জাহরা। ফাইজ হেসে পেছন পেছন যায়। বাড়ির নিচে চলে আসে দুজনেই। এসে দেখে গাড়ির সামনে মেহেরা দাঁড়িয়ে। ফাইজ এগিয়ে এসে অবাক কণ্ঠে বলে,
ভাবি নিচে এসে পড়লেন, আমাকে বলবেন না? তোমরা খাওয়া দাওয়া করছো তাই তাড়া দিলাম না, একাই এখানে এসে শীতল বাতাস উপভোগ করছিলাম। তাহলে চলেন ভাবি, বাড়ি অবধি পৌঁছে দিই। নম্র হেসে গাড়িতে উঠে বসল। জাহারা এগিয়ে এসে উঠতে গেলে শাড়ি পেঁচিয়ে পড়ে যেতে নেয় ফাইজ এক হাতে। জাহারার বাহু শক্ত করে ধরে তাকে ঠিক করে দাঁড়াতে সাহায্য করে বলে, যা পরে চলাফেরা করতে পারো না তা পরো কেন স্টুপিড? এখন পড়ে গিয়ে হাত পা তো ভাঙতে নিছিলে। জাহারা ফাইজের থেকে নিজের বাহু ছাড়িয়ে নিয়ে বলে, পড়ে গেলে যেতাম, ধরলেন কেন? মানুষ, ভালো মানুষের দিন নাই এখন। পড়া থেকে বাঁচালাম, ধন্যবাদ দিবা তা না। আচ্ছা, তুমি চাইলে আমি এখন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি, দিব? জাহারা দ্রুত গতিতে উঠে পড়ে। ফাইজ হাত বাড়িয়ে পড়ে থাকা জাহারার আঁচল উঠিয়ে জাহারার কুলি দিয়ে বলে, নিজেকে সামলাতে পারো না, আবার শাড়ি পরেছ। মহিলা মানুষকে ভালো কিছু বললেও খারাপভাবে নিবে। মেয়েরা চেয়ে চেয়ে দেখলো দুজনের কাণ্ড। ফাইজ কেমন করে জাহারার কেয়ার করছে, শাড়ি সামনে দিচ্ছে, জাহারাকে সামলে নিচ্ছে। ভালোই লাগলো তার, কিন্তু তাদের মাঝে এই সাপ বেজির মতো সম্পর্কটা মেয়েরার ভালো লাগলো না। বোধ হলো এরা একজন আরেকজনকে পারে না, মেরে আত্মরা বানিয়ে ফেলে। রাত পেরেছে, প্রশান্ত তার সকল কিছু গুছিয়ে নিচ্ছে। কাল জুনায়নাকে বিয়ের সাজে অন্য কারোর সঙ্গে দেখা তার পক্ষে সম্ভব নয়, তাই সে আগেই লন্ডন যাওয়ার জন্য টিকিট কেটেছে। কাল বিকেলের দিকেই তার ফ্লাইট, চলে যাবে সে জুনায়না থেকে দূরে। ভালো থাকুক জুনায়না। প্রশান্ত এত কিছু গুছিয়ে নেওয়ার মাঝে বিছানার এক পাশে চেয়ে তার সামনে পড়ে থাকা জুনায়না ও তার ছবির ফ্রেমটি দেখে থমকে গেল। সে বিছানার উপর থেকে তুলে নিল ছবির ফ্রেমটি, ছবিটির উপর হাত বুলিয়ে বলল, আমার জীবনে আমার প্রিয় মানুষগুলো থাকতে পারে না জুনায়না রানী, কেননা কোনো না কোনো ঘটনাক্রমে তারা আমাকে ছেড়ে না আসার দেশে চলে যায়। আমি চাই না তোর সঙ্গে এমন হোক। ভালো থাক তুই। তোকে পাওয়া আশা না হয় আমার মনের এক গহীন কোণে থেকে যাক। কিছু না পেয়েও দূর থেকে ভালোবাসা যায়, আমি না হয় অমনি তোকে ভালোবাসবো। প্রিয় মানুষগুলোকে এক না বোঝার বয়সে হারিয়ে প্রশান্ত এখন মস্তিষ্কে ঘটনাটি এমনভাবে গেঁথে দিয়েছে যে সকল দোষ তার। হয়তো জুনানাও তার জন্যই হারিয়ে যেতে পারে না আসার দেশে। বিয়ে বাড়ি বলি কথা, হরেক রকমের ফুলেই সজ্জিত তো হবেই, তা হোক নকল বা বিয়ে বা আসল। লাল গোলাপ ফুলে সজ্জিত করা হয়েছে পুরো ফ্ল্যাট। সাধারণ ফ্ল্যাটটি ফুলে আচ্ছাদিত করে দিয়েছে আকাশ। সবে আরসমানের হুকুম। বাড়িতে আরসমানের ভাড়া করা মধ্যে সেই বয়স্ক মহিলা ও আকাশ সহ তার দলের কয়েকজন যুবকদের দিয়ে পরিপূর্ণ ব্যস্ত বিয়ে বাড়ি হয়ে উঠেছে। জুনানা সকাল থেকে এই অবধি ডিউটি শেষ করে বাড়ি ফিরল। ঘড়িতে এখন 3:30। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বের হতে আঞ্জুমান এসে জুনানার সম্মুখে দাঁড়ালো। নম্র স্বরে বলল, আচ্ছা মা, কি তোর সত্যি মনে হয় এসব করলে প্রশান্ত বাবা তোকে মেনে নেবে? জুনানা হাসলো, মাকে জড়িয়ে ধরে বলল, কেন মেনে নেব না? আমি জানি প্রশান্ত আমাকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে যতই হোক অন্যের হতে দেবে কখনোই। কিন্তু আমার মনে যে কু ডাকছে, বোধ হচ্ছে অন্য কিছু হবে। তুই এসব পাগলামি বন্ধ কর। জুনানা মাকে ছেড়ে দিল, মায়ের গালে হাত রেখে বলল, আমি এখন তৈরি হব, তুমি আমাকে তৈরি করবে না মা? আঞ্জুমান হাসলেন, বললেন, অবশ্য তৈরি করব। আঞ্জুমান জুনায়নাকে নিয়ে বসলো নিজের হাতে। বধূ বেশে সাজাতে আরম্ভ করলো। কিয়ৎক্ষণ সময় নিয়ে তৈরি করলো মেয়েকে। মেরুন রঙা সেই শাড়িটি জড়িয়ে দিল গায়ে, চুলে বেনি করে গেঁথে দিল গোলাপ ফুল, মাথায় মেরুন রঙা এক চিরুনি দিয়ে দিল। মুখায়পে প্রসাধনীর অল্প ব্যবহার, শুধুই ঠোঁটে মেরুন রঙা এক লিপস্টিকের ছোঁয়া। দরজার সম্মুখে থেকে মেইলি কণ্ঠে ভেসে এলো, মাশাআল্লাহ জুনায়না। জুনানা ফিরে চাইলো, সে মুচকি হাসলো। দরজার সম্মুখে মেহরা ও জাহারা মুখে হাত দিয়ে অবাক চাহনিতে চেয়ে আছে জুনানার দিকে। পেছন থেকে ফাইজ গলা খাকারি দিয়ে বলে ওঠে, মামুনি আর সাজিও না, না হয় আসাদ নকল বিয়ে ছেড়ে আসল বিয়ে সেরে ওকে নিয়ে ভাগবে। আঞ্জুমান হাসলো, হাসি ঠাট্টায় মেতে উঠলো আঞ্জুমান সহ ছেলে মেয়েরা। এত শত কথার মাত্রে জুনানা বলল, ফাইজ প্রশান্ত কোথায়? এখনো আসছে না যে? আমি আসার আগে ফোন করেছিলাম, ফোন তুললো না। পকেট থেকে ফোন বের করে বলল, ওয়েট, আমি ওকে ফোন করে দেখছি। ফাইজ ফোন করলো, বার কয়েক ফোন ধরলো না প্রশান্ত। জুনানা নিজের ফোন বের করে নিজেই ফোন করলো প্রশান্তকে। এখন ফোন বন্ধ।
বলছে প্রশান্ত। জুনানা মুহূর্তের মধ্যে অস্থির হয়ে উঠল, দাঁড়িয়ে পড়লো, অস্থির কণ্ঠে বলল, ফাইজ প্রশান্তের ফোন বন্ধ বলছে। ফাইজ চাইলো জুনানার অস্থির মুখখানায় সান্ত্বনা দিয়ে বলল, তুই অস্থির হোস না জুনায়না, আমি দেখছি তো। জুনানা মাথার থেকে এক টানে চূর্ণি খুলে ফেললো, শাড়ি সামলে বড় বড় কদম ফেলে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি যাচ্ছি। আঞ্জুমান অস্থির কণ্ঠে বলল, আরে মা, এভাবে কোথায় যাচ্ছিস?